আসসালামু আলাইকুম। সবাইকে আবারও বিসিএস এর প্রশ্ন সলভ সিরিজে আমন্ত্রণ জানাই। আমরা সবাই কেমন আছি? একটু যারা ক্লাসে যুক্ত হয়েছি তারা আমাকে জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা। আমার কথা শোনা যাচ্ছে? সাউন্ড ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার। মহিমা মুন্নি আছে, ফাহমিদা আছে, ইশতিয়াক হোসাইনকে মেনশন করেছো। সবাই একটু কমেন্ট করে জানাও তো ভাই। অল ক্লিয়ার, সবকিছু ক্লিয়ার। তোমাদের কারো যদি কোয়ালিটি নর্মাল থাকে, ফেসবুকের কোয়ালিটি 360 বা 480 বা 720p রেজলিউশনে তোমরা কেউ যদি স্ট্রিম করে থাকো, তাহলে তোমরা এটা 1080p তে তোমরা কনভার্ট করে নাও। মানে অপশনস আছে কিন্তু 1080p তে দেখার। সো আমাদের ফুল ক্লাসটা ফুল এইচডি তে আমরা লাইভ করি, তাহলে তুমি এইচডি স্ট্রিমিংটা তুমি পাবে, বেটার মানে কোয়ালিটিটা তুমি পাবে। এবং বেটার কোয়ালিটি তোমরা পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। তোমরা একদম ঝকঝকা ফকফকা দেখতে পাচ্ছ কিনা? বেটার কোয়ালিটি পাচ্ছ? স্ট্রিমিং রেজুলেশনস গুলো, ক্লিয়ারিটি বেটার কিনা আমাকে বলো। এবং তোমরা যে ফ্রেন্ড আছে তোমাদের, একটু এদেরকে একটু মেনশন করে দাও প্লিজ। এটা তোমার কাছে আমার অনুরোধ। দেখো, আমি তোমাদের প্রত্যাশার কথা শুনে আমি কিন্তু ধারাবাহিকভাবে ক্লাস নিচ্ছি। আজকে বিসিএস এর 9 নাম্বার পর্ব, আমরা 24তম বিসিএস থেকে আজকে শুরু করব। কাজে তোমরা একটু মেনশন করে দিবা তোমাদের যত বন্ধু আছে, যত ফ্রেন্ড আছে। এটা জানাও যে এই যে আমরা বিগত যতগুলো যতগুলো বিসিএস সলভ করলাম, এতে মানে কোনো প্রশ্ন বুঝতে বা অ্যানালাইসিস করতে তোমার কি কোনো সমস্যা হয়েছে কিনা? কোনো প্রশ্ন বোঝো না বা কোনো টপিক বুঝতে পারো না, অ্যানালাইসিস করতে সমস্যা হয়েছে? যে অ্যানালাইসিস, এটা বুঝি নাই ভাইয়া, বা এটা প্রবলেম হচ্ছে, বা এমন সমস্যা, এমন কি হয়েছে? হ্যাঁ, অঞ্জলি সরকার, ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার আছে, আসিফ আছে, মেহেদী হাসানকে মেনশন করেছো, থ্যাংক ইউ। তোমরা বিগত আমরা যতগুলো বিসিএস করেছি, বাসায় সলভ করেছো কিনা একটু আমাকে জানাও তো, বাসায় তোমরা সলভ করেছো কিনা। আমরা 24 থেকে তাহলে শুরু করি, কি বলো? 24তম বিসিএস থেকে শুরু করি। দেখো, 1 নম্বর প্রশ্ন কি বলছে? বাংলাদেশের মানে বর্তমানে বৃহত্তম এই ঢাকা প্রাচীন কালে কোন জনপদের অন্তর্ভুক্ত ছিল? তার মানে আমরা যে টপিকটা পাচ্ছি সেই টপিকের নাম হলো জনপদ। এই টপিকের নাম কি? জনপদ। মানে জনপদ নিয়ে আমাদেরকে পড়তে হবে। তাহলে দেখো তো, এই যে পুন্ড্র জনপদ, আমরা জানি এটা বাংলার সবচেয়ে প্রাচীন জনপদ। বাংলার সবগুলাই তো প্রাচীন, এর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদের নাম হলো পুন্ড্র জনপদ। এই পুন্ড্রটা করতোয়া নদীর তীরে অবস্থিত, করতোয়া। এই পুন্ড্রটা আছে, এটা বেসিক্যালি বগুড়া, রংপুর এর কিছু অংশ, দিনাজপুরের কিছু অংশ এবং রাজশাহীর কিছু অঞ্চল নিয়ে এই পুন্ড্র জনপদটা গঠিত হয়েছে। আর এই পুন্ড্র জনপদের বর্তমান অবস্থান যেহেতু বগুড়া বলছি, এখানে ওই যে আমাদের যে মহাস্থানগড়টা আছে, এটা পুন্ড্র জনপদের একটা ধ্বংসাবশেষ। অর্থাৎ এই মহাস্থানগড়টা পুন্ড্র জনপদের একটা ধ্বংসাবশেষ। ওকে, আচ্ছা, এরপরে দেখো সমতট। এই সমতট জনপদ কোনটা একটু বলবো আমাকে? সমতট জনপদ কোনটা, বা সমতট জনপদ কোন অঞ্চলটা নিয়ে হয়েছে? আর অপরদিকে হরিকেল জনপদ কোন অঞ্চলটা নিয়ে হয়েছে? একটু ব্যাখ্যা করি, কেউ একটু লিখবা। আমি এই দুইটা তোমরা লিখো, আমি বঙ্গটা বলছি। এই বঙ্গ জনপদটা হলো আমাদের ঢাকা, আমাদের বৃহত্তর ঢাকা। আমাদের এই বৃহত্তর ঢাকা, ফরিদপুর এবং আমাদের যে বরিশাল অঞ্চল আছে, এই বরিশালের কিছু অংশ নিয়ে এই বঙ্গ জনপদটা গঠিত হয়েছে। তাহলে প্রশ্ন আসে, সবচেয়ে প্রাচীন জনপদ পুন্ড্র, সবচেয়ে প্রাচীন হলো পুন্ড্র, আর সবচেয়ে বড় এই বঙ্গ জনপদটা হচ্ছে সবচেয়ে বৃহত্তম জনপদ। জনপদগুলোর মধ্যে সবচেয়ে বড় জনপদ ছিল বঙ্গ। এখন প্রশ্ন হলো সমতট তাহলে কোনটা? এই কুমিল্লা আর নোয়াখালী যে অঞ্চলটা আছে,
কুমিল্লা আর নোয়াখালী অঞ্চলটা নিয়ে আমরা সমতট জনপদটা দেখি, সমতট কুমিল্লা এবং নোয়াখালী। অপরদিকে হরিকেল জনপদ, খেয়াল করো, এই হরিকেল হচ্ছে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট। এই হরিকেল হচ্ছে চট্টগ্রাম, এরপরে পার্বত্য চট্টগ্রামের 3 জেলা, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, আর অপরদিকে সিলেট অঞ্চলটা, সিলেট অঞ্চলটা অর্থাৎ দক্ষিণ পূর্বাঞ্চলের যে অঞ্চলটা আছে এই অঞ্চলটা হলো হরিকেল জনপদ। প্রশ্ন চেয়েছে, এই একটা প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন বানানো যাবে। প্রশ্ন চেয়েছে বৃহত্তর ঢাকা প্রাচীন কোন জনপদের ছিল, তাহলে বঙ্গ জনপদ। এখন তোমাকে বলতে পারে বঙ্গ জনপদের অঞ্চলগুলা কোনগুলা, আরেকটা প্রশ্ন বলতে পারে বঙ্গ জনপদের অঞ্চল কোনগুলো, তাহলে তখন ঢাকা, বরিশাল, ফরিদপুর এটা আসতে পারে। আবার বলতে পারে বাংলার কোন অঞ্চলগুলো নিয়ে হরিকেল জনপদ গঠিত হয়েছে, বাংলার কোন অঞ্চল নিয়ে হরিকেল জনপদ গঠিত হয়েছিল, তাহলে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, সিলেট। আবার এভাবে বলতে পারে 15 জনপদ কোন নদীর তীরে অবস্থিত, করতোয়া নদীর তীরে। আবার প্রশ্ন হতে পারে কুমিল্লা এবং নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত হলে, মন দিয়ে শোনো, কুমিল্লা এবং নোয়াখালী সমতট জনপদের অন্তর্ভুক্ত হলে হলে গৌর জনপদ অন্তর্ভুক্ত ছিল কোন জেলা। এইভাবে প্রশ্ন হতে পারে, বলবে কুমিল্লা এবং নোয়াখালী সমতটের অন্তর্ভুক্ত হলে গৌর জনপদের অন্তর্ভুক্ত ছিল বাংলার কোন জেলা। অনেক ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, একটু ভালো করে পড়তে হবে। জনপদ, টপিকের নাম হলো জনপদ। 2 নাম্বার প্রশ্ন, বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারের সূচনা করেন কে। খেয়াল, আশা করি তুমি পারবা এই প্রশ্ন, প্রাচীন ইতিহাস থেকে এসেছে, বাংলায় মুসলিম শাসন থেকে এসেছে। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি 1204 সালে লক্ষণ সেনকে পরাজিত করল। এই লক্ষণ সেনকে পরাজিত করে তিনি নদিয়াটা দখল করলেন, তিনি নদিয়া দখল করলেন, নদিয়া অর্থাৎ এই গৌড়টা, এই বাংলাটা তিনি দখল করলেন। দখল তার মানে দেখেন বাংলায় মুসলিম শাসনের আধিপত্য সূচনা করেন কে, ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। এখন তোমাকে এখান থেকে আরো অনেকগুলো প্রশ্ন করতে পারে, সেই প্রশ্নগুলো কি, যে বাংলায় মুসলিম শাসন বিস্তারের আগে শেষ শাসক কে ছিল, বাংলায় মুসলিম শাসন বিস্তারের আগে শেষ শাসক কে ছিল। তখন অপশনে তুমি দেখবা এই কেশব সেন আছে কিনা। আমরা জানি সেনদের সর্বশেষ ছিল কেশব সেন, কেশব সেন না থাকলে আমি দাগাবো হচ্ছে লক্ষণ সেন। এভাবে প্রশ্ন হতে পারে, আমি একটু বলে দিলাম কিভাবে। এরপরে দেখো 3 নাম্বার প্রশ্নের দিকে তাকাও, প্রশ্ন কি বলছে, ঢাকা, প্রশ্ন 3, ঢাকা, প্রশ্ন 3 হচ্ছে ঢাকা সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয়, মানে ঢাকা সুবা বাংলার রাজধানী, বাংলার রাজধানী কবে হয়েছে। দেখো এখানে সবগুলো অপশন আমি একটু ব্যাখ্যা করি। এই 1610 সালে ইসলাম খান, ইসলাম খান তিনি ছিলেন মুঘল সুবাদার, মুঘল সুবাদার, সুবাদার মানে হচ্ছে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। এই মুঘল সুবাদার তিনি ছিলেন জাহাঙ্গীরের সুবাদার, সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ছিলেন। এই সম্রাট জাহাঙ্গীরের সুবাদার ইসলাম খান তিনি 1610 সালে এই ঢাকায় রাজধানী স্থাপন করলেন, বাংলার রাজধানী ঢাকায় স্থাপন করলেন। একই সাথে এই ইসলাম খান ঢাকার যে ধোলাই খাল আছে সেই ধোলাই খাল খনন করলেন এবং ঢাকায় ওই যে নৌকা বাইচ আছে সেই নৌকা বাইচের প্রচলন করলেন, নৌকা বাইচ আমরা দেখি এটা, তিনি এই কাজগুলো করলেন তিনি যখন সুবাদার ছিলেন। এরপরে আসো 1905, এই 1905 সালে হলো বঙ্গভঙ্গ, বঙ্গভঙ্গ হলো। তখন বঙ্গভঙ্গের ফলে এই পূর্ববঙ্গ এবং আসাম হয়ে গেল। এই যে পূর্ববঙ্গ হলো, এই পূর্ববঙ্গের রাজধানী করা হলো ঢাকাকে, এবং এই পূর্ববঙ্গের ছোট লাট হিসেবে নিয়োগ দেওয়া হলো ব্যামফিল্ড ফুলারকে, ব্যামফিল্ড ফুলার, ব্যামফিল্ড ফুলার। এই ব্যামফিল্ড ফুলারের নামেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা রাস্তা আছে, ফোলার রোড আমরা বলি, ফোলার রোড। তাহলে আমরা যদি বলি যে এই 1905 সালে প্রাদেশিক রাজধানী হয় ঢাকা, প্রাদেশিক রাজধানী হয় 1905 সালে বঙ্গভঙ্গের প্রেক্ষাপট। 1947 সাল এটা হচ্ছে দেশ ভাগের সময়। এই দেশ ভাগের সময়
ঢাকা রাজধানী হয়েছে। তাহলে ঢাকা মোট রাজধানী হয়েছে 5 বার। এর মধ্যে সর্বপ্রথম বাংলার রাজধানী হয়েছে 1610 সালে। তাহলে ঢাকা সুবা বাংলার রাজধানী কখন স্থাপিত হয়? 1610 সালে। বলতো কনসেপ্টটা ক্লিয়ার কিনা? বলো কনসেপ্ট ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন, কোন মুঘল সুবাদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ? তাহলে আমরা পড়েছিলাম যে চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ, বলেছিলাম আমরা চট্টগ্রামের পূর্ব নাম ইসলামাবাদ। ইসলামাবাদ এই প্রশ্ন তো আমরা করেছি, চট্টগ্রাম ইসলামাবাদ। তাহলে দেখো, এই চট্টগ্রাম ইসলামাবাদ কখন হলো? ইসলাম খান জাহাঙ্গীরের সুবাদার ছিলেন, শায়েস্তা খান আওরঙ্গজেবের সুবাদার ছিলেন। বাংলার প্রথম যেই মুঘল সুবাদারের যে প্রথম যে সুবাদার ছিল, এই প্রথম সুবাদারের নাম ছিল মানসিংহ। এই মানসিংহ ছিলেন প্রথম সুবাদার। মানসিংহ কি করেছিলেন? এই চট্টগ্রামের নাম পরিবর্তন করে তিনি রেখেছিলেন ইসলামাবাদ। এবং এই মানসিংহ আরেকটা কাজ করার চেষ্টা করেছেন, বাংলা থেকে 12 ভূঁইয়াদের তিনি দমন করার চেষ্টা করেন, কিন্তু তিনি পারেন নাই। তাহলে অ্যান্সার কি? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে মানসিংহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে? দেওয়ানি লাভ করে। তাহলে দেখেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কখন বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ? 1690, 1765, 1793, 1793, 1829। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করেছে কবে? সহজ প্রশ্ন। টপিকের নাম কি? ব্রিটিশ শাসন। 1690 সালে বাংলার দেওয়ানি লাভ করেছে তারা। 6 নাম্বার প্রশ্নের দিকে তাকান। প্রশ্ন নাম্বার 6। প্রশ্ন 6 কি বলছে? বাংলায় ফরায়েজি আন্দোলনের উদ্যোক্তাকে। টপিকের নাম হলো বাংলায় যে বিপ্লব গুলো হয়েছে, বাংলায় যে আন্দোলন গুলো হয়েছে, তিতুমিরের আন্দোলন, ফরায়েজি আন্দোলন, তারপরে হচ্ছে এই সিপাহী বিদ্রোহ, হ্যাঁ, নীল বিদ্রোহ, বিভিন্ন আন্দোলন হলো না? সে আন্দোলন নিয়ে প্রশ্ন। ফরায়েজি আন্দোলন একটা সংস্কারমূলক আন্দোলন ছিল, ইসলামিক সংস্কারমূলক আন্দোলন ছিল এটা। ফরজ কাজ যেগুলা, এই ফরজ কাজ করতে হবে, এই ফরজ থেকেই ফরায়েজি শব্দটা আসছে। এই ফরায়েজি আন্দোলন করেছিলেন হাজী শরীয়তুল্লাহ, যেটা কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর। এই ফরায়েজি আন্দোলনের কেন্দ্রবিন্দু ছিল ফরিদপুর। তো হাজী শরীয়তুল্লাহ যখন মারা যান, মারা যাওয়ার পরে এই ফরায়েজি আন্দোলনের, এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক আন্দোলনের রূপ দেন তারই ছেলে দুদু মিয়া। দুদু মিয়া ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিলেন তার ছেলে দুদু মিয়া। এবং তিনি একটা উক্তি করেছিলেন, বলেছিলেন জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী। তাহলে এই প্রশ্নটা আসে, জমি থেকে খাজনা আদায় করা আল্লাহর আইনের পরিপন্থী বলেছেন দুদু মিয়া। ফরায়েজি আন্দোলনকে রাজনৈতিক আন্দোলনের রূপ দেন কে? দুদু মিয়া। এই ফরায়েজি আন্দোলনে তাহলে উদ্যোক্তাকে হাজী শরীয়তুল্লাহ। ওকে। 7 নাম্বার, বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেছিলেন? বাংলায় মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষা প্রচলনের জন্য কে অগ্রণী ভূমিকা পালন করেন? প্রশ্ন 7। প্রশ্ন 7 দেখেন, 7 নাম্বার, সৈয়দ আমির আলী, নওয়াব আব্দুল লতিফ, নওয়াব স্যার সলিমুল্লাহ, স্যার সৈয়দ আহমদ খান। আশা করি পারবেন। স্যার সৈয়দ আহমদ খান, তিনি মুসলমানদের মধ্যে আধুনিক শিক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন প্রথম তিনি করেছেন। এরপরে নওয়াব আব্দুল লতিফ, এরা তো আছে, স্যার সলিমুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত, কিন্তু তারও আগে সৈয়দ স্যার আহমদ খান তিনি করেছিলেন আহমদের বিশ্ববিদ্যালয়ে, তারই হাত ধরে হয়েছিল। বঙ্গভঙ্গ রদ হয় কবে? বঙ্গভঙ্গ হয়েছে 1905 সালে। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, আর বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। এবং পূর্ববঙ্গ, পূর্ববঙ্গ, আসাম, এগুলো আবার একত্রিত হয়ে যায় 1912 সালে। বঙ্গভঙ্গ রদের ফলে দুই বাংলা আবার একত্রিত হয় 1912 সালে। ওকে, তাহলে বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে। বঙ্গভঙ্গ। এরপরে আসেন 9 নাম্বার প্রশ্ন, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? হোসেন শহীদ সোহরাওয়ার্দী,
শেরেবাংলায় কি ফজলুল হক, খাজা নাজিমুদ্দিন, আবুল হাশেম? আবুল হাশেম অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেনই না, কাজে আবুল হাশেমটা বাদ দেই। বাকি তিনটার মধ্যে অ্যান্সার করি, বাকি তিনটার মধ্যে অ্যান্সার করি, বাকি তিনটার মধ্যে অ্যান্সার করেন। খেয়াল করেন, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন কে? অবিভক্ত বাংলার 9 নম্বর প্রশ্ন, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী পারবেন অ্যান্সার দিতে? অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে? প্রশ্ন 9। 9-এর সি, খাজা নাজিমুদ্দিন। আপনার তাহলে এই ইতিহাসটা পড়তে হবে। অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী। আচ্ছা, এরপরে আসেন, এই আমি আপনাদেরকে একটা জিনিস মনে হয় ভুল বললাম, আমি আপনাদের একটা জিনিস মনে হয় ভুল বললাম, সেটা হচ্ছে এই যে কোন মুঘল সুবাদার চট্টগ্রামের নাম রাখেন ইসলামাবাদ? আমরা কি ব্যাখ্যা দিয়েছিলাম? চট্টগ্রামের নাম কে রেখেছেন? ইসলামাবাদ। একটু খেয়াল করবেন, ইসলামাবাদ না, মানসিংহ প্রথম সম্রাট, ঠিক আছে, প্রথম সুবাদার, ঠিক আছে। শায়েস্তা খান চট্টগ্রামের নাম পরিবর্তন করে ইসলামাবাদ রেখেছিলেন এবং চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন তিনি। একটু কারেকশন করে নেন, চট্টগ্রাম থেকে মানে এই চট্টগ্রাম থেকে শায়েস্তা খান পর্তুগিজদেরকে বিতাড়িত করেছিলেন এবং চট্টগ্রামের নাম পরিবর্তন করে ইসলামাবাদ রাখেন। শায়েস্তা খান আওরঙ্গজেবের সুবাদার ছিলেন তার সময়টাতে, শায়েস্তা খান। এটা অ্যান্সার মানসিংহ, আমার ভুল বশত আমি অ্যান্সার দিয়েছি, এটা খেয়াল করেন, লিখে নিয়েন এটা আবার। আচ্ছা, এরপরে আসেন প্রশ্ন নাম্বার 10। পাকিস্তান শাসনতান্ত্রিক পরিষদ কনস্টিটিউশন অ্যাসেম্বলি ধারা বিবরণীতে বাংলা ভাষা ব্যবহারের দাবি প্রথম কে জানান? তাহলে দেখেন, বাংলা ভাষা, আচ্ছা তোমরা শায়েস্তা খানের কথা বলছো, আমি একটু পরে কমেন্ট গুলো দেখলাম, তাই হ্যাঁ তাহির, ঠিক আছে, তোমরা শায়েস্তা খান যারা উত্তর করেছো ঠিক আছে, রাইট। খেয়াল করো, 10 নম্বর প্রশ্ন বলছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি মানে বাংলা ভাষার প্রথম দাবি উত্থাপন করেছিলেন কে? কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত, আমরা সবাই জানি এটা। বাংলাদেশের নদ নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে, নদ নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদী? বলো, নদ নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। প্রশ্ন 11। নদ নদীর মধ্যে সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে, প্রশ্ন 11, ব্রহ্মপুত্র নদ। সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে কোন নদ? ব্রহ্মপুত্র নদ। 9-এর অ্যান্সার এ, নদ নদী টপিক থেকে প্রশ্ন আসছে। এরপরে 12 নম্বর, বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র কোনটা? তাহলে প্রাচীনতম নগর কেন্দ্র হচ্ছে, খেয়াল করো প্রশ্ন নাম্বার 12, প্রশ্ন নাম্বার হচ্ছে 12, বাংলার প্রাচীনতম নগর কেন্দ্র, প্রাচীনতম নগর কেন্দ্র, বাংলার প্রাচীনতম নগর দেখেন পুন্ড্র নগর বা পুন্ড্র বর্ধন, যেটা কি মহাস্থানগড়। তাহলে পুন্ড্র নগর বা পুন্ড্র বর্ধন কি মহাস্থানগড় না? এইটাই হচ্ছে প্রাচীনতম নগর কেন্দ্র, এইটাই হচ্ছে প্রাচীনতম। 11 হচ্ছে ব্রহ্মপুত্র নদ সবচেয়ে দীর্ঘ পথ অতিক্রম করেছে। আচ্ছা, এরপরে বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটা? এটা প্রত্নতত্ত্বের টপিক, প্রত্নতত্ত্ব রিলেটেড কোশ্চেন। খেয়াল করো, বাংলাদেশের সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটা? কুসুম্বা মসজিদ কোথায় আছে? এই মসজিদগুলোর কোথাও অবস্থান, তোমরা যারা জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিবা তাদের বা রাজশাহীতে পরীক্ষা দেবে আসবে। 60 গম্বুজ মসজিদ আছে বাগেরহাটে, 60 গম্বুজ মসজিদ আছে বাগেরহাটে, এটা এখানে মসজিদ, এখানে গম্বুজ সংখ্যা 81টা, এটা খান জাহান আলী বানিয়েছিলেন বা উলুগ খাঁ। আর এই 7 গম্বুজ মসজিদ এটা আছে মোহাম্মদপুর ঢাকা, এটা আছে মোহাম্মদপুর ঢাকা। সোনা মসজিদ আছে, গৌড়ের সোনা মসজিদ, সোনা মসজিদ আছে চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাবগঞ্জ, চাপাই নবাব। কুসুম্বা মসজিদ আছে নওগাঁতে, কুসুম্বা মসজিদ কোথায়? নওগাঁ। এখন সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটা? 13-র অ্যান্সার হচ্ছে গ বলেছে। আচ্ছা দেখেন, সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ কোনটা? সবচেয়ে বড় মধ্যযুগীয় মসজিদ হচ্ছে এই সোনা মসজিদ, সোনা মসজিদ।
সোনা মসজিদ। একটু পড়তে হবে, এই জিনিসগুলো একটু পড়তে হবে। হ্যাঁ, মধ্যযুগীয় মসজিদ না পড়লে পারা যাবে না। এরপরে আসেন, পারস্যের কবি হাফিজ, অনেকবার ইতিহাস ক্লাসে বলেছিলাম। ইরানের কবি, ইরান বা পারস্যের কবি, এই পারস্যের কবি হাফিজের সঙ্গে পত্রালাপ হয়েছিল কার, কোন সুলতান? আলাউদ্দিন হোসেন শাহ, ইলিয়াস শাহ, ফখরুদ্দিন মুবারক শাহ, গিয়াসউদ্দিন আজম শাহ। এই গিয়াসউদ্দিন আজম শাহের সাথে পারস্যের কবি হাফিজের পত্র যোগাযোগ হয়েছিল এবং তিনি দাওয়াত করেছিলেন আসার জন্য। পারস্যের কবি হাফিজ সিরাজির সাথে, হাফিজ সিরাজি, পারস্যের কবি হাফিজ, ক্লাসে তো আলোচনা করেছি। 15, বাংলাদেশের জাতীয় দিবস কোনটা? 16 ডিসেম্বর বিজয় দিবস, 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস, 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস। 7 মার্চ, আচ্ছা একটু ক্লাসটা কেটে গেল বোধহয়। একটু একটু দেখেন, দেখেন তো এর পরের কোশ্চেন অ্যান্সার দেন। চোদ্দ নম্বর, আচ্ছা 14 নম্বর যদি রয়ে যান, পারস্যের কবি হাফিজের সঙ্গে, পারস্যের কবি হাফিজের সঙ্গে পত্র যোগাযোগ হয়েছিল এই গিয়াসউদ্দিন আজম শাহের। পারস্যের কবি হাফিজের সঙ্গে পত্র যোগাযোগ হয়েছিল গিয়াসউদ্দিন আজম শাহের। বাংলাদেশের জাতীয় দিবস কবে? 7 মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস, 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 16 ডিসেম্বর হচ্ছে বিজয় দিবস, 26শে মার্চ হচ্ছে স্বাধীনতা দিবস, 26শে মার্চ হচ্ছে আমাদের জাতীয় দিবস। বাংলাদেশের জাতীয় সংসদ অধিবেশন আহ্বান করেন কে? খেয়াল করেন, জাতীয় সংসদ অধিবেশন কে আহ্বান করেন? এই জাতীয় সংসদের নেতা, সংসদ নেতা হচ্ছেন প্রধানমন্ত্রী। স্পিকার তিনি হচ্ছে অধিবেশন পরিচালনা করেন, অধিবেশন, জাতীয় সংসদ অধিবেশন পরিচালনা করেন বা মানুষকে তিনি কথা বলার সুযোগ করে দেন, সংসদ সদস্যদেরকে তিনি কথা বলার সুযোগ করে দেন। আর রাষ্ট্রপতি তিনি অধিবেশন আহ্বান করেন, রাষ্ট্রপতি অধিবেশন আহ্বান করেন। তিনি অধিবেশন চাইলে স্থগিত করে দিতে পারেন, অধিবেশন চাইলে তিনি ভেঙে দিতে পারেন, অধিবেশন চাইলে তিনি মুলতবি করতে পারেন, মুলতবি। তাহলে রাষ্ট্রপতি কি করেন? অধিবেশন আহ্বান করেন, স্থগিত করেন, ভেঙে দিতে পারেন বা মুলতবি ঘোষণা করতে পারেন, জরুরি অবস্থার ঘোষণা করতে পারেন, জরুরি অবস্থার বিধান, জরুরি অবস্থার ঘোষণা করতে পারেন তিনি। তিনি যুদ্ধ ঘোষণা করতে পারেন এই রাষ্ট্রপতি, যুদ্ধ ঘোষণা করতে পারেন রাষ্ট্রপতি। আর প্রধান বিচারপতি, এই প্রধান বিচারপতিকে নিয়োগ দেন হলো আমাদের রাষ্ট্রপতি। তাহলে দেখেন, প্রশ্ন বলছে জাতীয় সংসদের অধিবেশন কে আহ্বান করেন? আহ্বান করেন রাষ্ট্রপতি, আর সেখানে মানুষকে কথা বলার সুযোগ দেয় স্পিকার, অর্থাৎ অধিবেশন পরিচালনা করেন স্পিকার, আর আহ্বান করে দেন, ডেকে দেন রাষ্ট্রপতি। অ্যান্সার বি, অ্যান্সার হচ্ছে বি। 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন? বাংলাদেশের কোন স্থপতি? হামিদুর রহমান, এটা নভেরা হবে, বানান ভুল করেছে, নভেরা আহমেদ, নভেরা আহমেদ ভাইয়া, সোনা মসজিদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা। হামিদুর রহমান, নভের আহমেদ, ফজলুর রহমান খান, এফ আর খান। আমরা এফ আর খানের নাম শুনেছি হয়তো, সবচেয়ে বিশ্ববরেণ্য একজন এই মানে ভাস্কর স্থপতি এফ আর খান। অ্যান্সার হবে এফ আর খান। 17, এফ আর খান সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছিলেন তিনি, আমার যতটুকু মানে, এফ আর খান। আচ্ছা, এরপরে পরিবিবি কে ছিলেন? পরিবিবি কে ছিলেন? পরিবিবি, দেখেন একটু বোঝার চেষ্টা করেন। পরিবিবি বা বিবি পরী, এই বিবি পরী ছিলেন হলো শায়েস্তা খানের কন্যা। কে? শায়েস্তা খানের কন্যা, যার আরেকটা নাম ছিল ইরান, ইরান দুখত। এই ইরান দুখত ছিল তার আরেকটা নাম, ইরান দুখত। পরিবিবির আরেক নাম ছিল ইরান দুখত, যার সাথে শাহজাদা আজমের বিয়ে হয়েছিল। এবং এই ইরান দুখত বা পরিবিবি, তাকে নিয়ে শাহজাদা আজম থাকতেন হলো এই লালবাগ কেল্লার ভেতরে। তাহলে মুর্শিদ কুলি খানের স্ত্রী না, এটা নবাব। আওরঙ্গজেবের কন্যা না, আওরঙ্গজেবের কন্যা না। আওরঙ্গজেবের কি হয়? পুত্রবধূ হয়। আর শায়েস্তা খানের কন্যা হয়। ওকে, এরপরে আসেন,
পাহাড়পুর বৌদ্ধ বিহার, বৌদ্ধ বিহার নির্মাতাকে দেখেন রামপাল। এই রামপাল কে ছিলেন? পাল বংশের একজন শাসক রামপাল। এই রামপালের একজন সভাকবি ছিলেন, সভাকবি রামপালের একজন সভাকবি ছিলেন, তার নাম হচ্ছে সন্ধ্যাকর নন্দী। সন্ধ্যাকর নন্দী, সন্ধ্যাকর নন্দী। এই সন্ধ্যাকর নন্দী একটা গ্রন্থ লিখেছিলেন, সেই গ্রন্থের নাম হচ্ছে রামচরিত, রামচরিতম বা রামচরিত। এই রামচরিত গ্রন্থ থেকে আমরা এই রামপালের জীবন কাহিনী জানতে পারি। অপরদিকে চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা ছিলেন, মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। উপমহাদেশের প্রথম যে রাজবংশ চন্দ্রগুপ্ত মৌর্য, তিনি প্রতিষ্ঠাতা ছিলেন। অপরদিকে ধর্মপাল, ধর্মপাল দেখেন মাৎসনায় যখন হলো, এই মাৎসনায়ের পরে, মাৎসনায় হবার পরে শাসন শুরু হলো এই পালদের, পাল শাসনামল, বংশানুক্রমিক শাসন শুরু করলো। এই পালরা ছিল বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মাবলম্বী। তাহলে এই বৌদ্ধ ধর্মের যে বিহার আছে, এই বিহার অধিকাংশ তারা প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে প্রতিষ্ঠা করেন কে? ধর্মপাল। আচ্ছা, এই যে পাহাড়পুর বিহার আছে, এটা আছে নওগাঁ জেলায়। কোথায় আছে? নওগাঁ জেলার পাহাড়পুরে। এটাকে আমরা আরেকটা বিহার নামে ডাকি সোমপুর মহাবিহার। সোমপুর মহাবিহার নামে এটাকে আমরা ডাকি, সোমপুর মহাবিহার। তাহলে এরকম অনেকগুলো বিহার বাংলাদেশে আছে, অনেকগুলো বিহার বাংলাদেশে আছে। ওকে, এই বিহারগুলো একটু ভালো করে পড়তে হবে। বিহার টপিক লিখে নেন বাংলাদেশে, এটা প্রত্নতত্ত্বের একটা টপিক। যারা জাহাঙ্গীরনগরে সেকেন্ড টাইম পরীক্ষা দিবেন, তাদের সি ইউনিটের প্রত্নতত্ত্ব টার্ম আছে, সেখানে কিন্তু আসে পরীক্ষা। আচ্ছা, এরপরে পত্রিকা থেকে আরেকটা প্রশ্ন। আমি বলেছি পত্রিকা নিয়ে জাহাঙ্গীরনগরের প্রশ্ন হয়, বিসিএস এ হয়। সিকান্দার আবু জাফর সম্পাদিত পত্রিকার নাম কি? সওগাত, উত্তরণ, শিখা, এরপরে কি আছে? সমকাল। সিকান্দার আবু জাফর, সিকান্দার আবু জাফর পত্রিকার মানে সম্পাদিত পত্রিকার নাম হচ্ছে শিখা পত্রিকা। কি পত্রিকা? শিখা পত্রিকা ছিল সিকান্দার আবু জাফরের। বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা কোনটা? খেয়াল করেন, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা দেখেন, এই যে কক্সবাজার আছে, বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হলো কক্সবাজার, কক্সবাজার জেলা। সর্বদক্ষিণের থানা হলো টেকনাফ, টেকনাফ থানা। সর্বদক্ষিণের ইউনিয়নের নাম হলো সেন্ট মার্টিন, ইউনিয়ন সেন্ট মার্টিন, ইউনিয়ন হলো সেন্ট মার্টিন, পরীক্ষায় আসে। আর সর্বদক্ষিণের স্থানের নাম হলো ছেড়াদ্বীপ, স্থানের নাম হলো ছেড়াদ্বীপ। কক্সবাজার জেলা, টেকনাফ থানা, সেন্ট মার্টিন ইউনিয়ন, ছেড়াদ্বীপ স্থানের নাম। দেখেন এখানে এই যে চট্টগ্রাম, এই চট্টগ্রাম, চট্টগ্রাম এর পূর্ব নাম ইসলামাবাদ, ব্রডগান্ডে, বাংলার হেলথ সিটি, স্বাস্থ্যনগরী, বাংলার প্রবেশদ্বার বলা হয় চট্টগ্রামকে। এই চট্টগ্রাম থেকে পর্তুগিজদের বিতাড়িত করেন শায়েস্তা খান, চট্টগ্রামের নাম পাল্টে ইসলামাবাদ রাখেন হচ্ছে শায়েস্তা খান। এরপরে ভোলা, এই ভোলা নিজে একটা দ্বীপ জেলা, এই ভোলাটা নিজেই একটা দ্বীপ জেলা, দ্বীপ জেলা ভোলা। পরীক্ষা প্রশ্ন আসে যে দ্বীপ জেলা, এই ভোলাকে বলা হয় দ্বীপের রানী, দ্বীপের রানী ভোলা, দ্বীপ জেলা ভোলা। এক দ্বীপ এক জেলা, এক দ্বীপ এক জেলা, এক দ্বীপ এক জেলা, দ্বীপের রানী, আইল্যান্ড অফ দ্য কুইন বলা হয় কাকে? ভোলা জেলাটাকে। এই ভোলা জেলার পূর্ব নাম হলো শাহবাজপুর, ভোলার পূর্ব নাম হলো শাহবাজপুর। আর পটুয়াখালী, এই পটুয়াখালীটা আছে আমাদের যে রামনাবাদ চ্যানেল আছে বা আন্দারমানিক নদী আছে, সে আন্দারমানিক নদীর তীরে পটুয়াখালী। এখানে কুয়াকাটা সমুদ্র সৈকত আছে। বাংলাদেশের, বাংলাদেশের ডটার অফ সি বা সাগর কন্যা, ডটার অফ সি বা সাগর কন্যা বলা হয় এই পটুয়াখালীকে। কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখান থেকে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এখন সর্বদক্ষিণ হচ্ছে কক্সবাজার। এখন আপনাকে যদি বলে সর্ব উত্তর দিকে কি আছে, উত্তর দিকে আমি ক্লাসে আলোচনা করেছিলাম, এটা হলো উত্তর দিক। এই উত্তর দিকে আছে পঞ্চগড়, সর্ব উত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়। এইটা হলো পূর্ব দিক, এই পূর্ব দিকে আছে বান্দরবান, সর্ব পূর্ব দিকে আছে বান্দরবান। এটা নিচের দিক হচ্ছে দক্ষিণ, এই দক্ষিণ দিকে আছে কক্সবাজার, কক্সবাজার জেলা। এটা পশ্চিম দিক, এই পশ্চিম দিকে আছে চাপাই নবাবগঞ্জ। ফ্রি ক্লাসে এগুলো আলোচনা করেছি, ক্লাস দেখে নিয়েন কারো দরকার হলে, ফ্রি ক্লাসে আলোচনা করেছি, দেখে নিয়েন। সর্ব উত্তরে আছে পঞ্চগড়, সর্ব পূর্বে আছে বান্দরবান, সর্ব দক্ষিণে আছে কক্সবাজার, সর্ব পশ্চিম দিকে আছে চাপাই নবাবগঞ্জ। এই তিনটা নিয়ে অনেক, চারটা দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেছি হলো আমাদের ই পত্রে, কি বলে এটাকে, এই কি বলে এটাকে, ফ্রি ক্লাসে আলোচনা করেছি। সো ফ্রি ক্লাস একটু দেখে নিয়েন। ওকে।
আচ্ছা, এরপরে আসেন হলো 21 নাম্বার চলে গেল, প্রশ্ন 21। প্রশ্ন 21-এর পরে আর হচ্ছে 22 নাম্বার প্রশ্ন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে কনিষ্ঠতম ব্যাটসম্যান, আমরা এইগুলো স্কিপ করছি, খেলাধুলা স্কিপ করে নিলাম, কারণ কখন কোন প্রশ্ন আসছে বুঝতে পারছি না, এই জন্য স্কিপ করলাম। ওকে, মোটামুটি তো ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে আমরা? বলেন তো, ক্লিয়ার হয়েছে? 24 বিসিএস ক্লিয়ার। 24 বিসিএস ক্লিয়ার। বিসিএস 24 ক্লিয়ার কিনা বলেন? তাহলে এবার 23-র দিকে যাই। 23-র দিকে যাই। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত? চেঞ্জ হয়েছে। বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডারের সংখ্যা এখন হচ্ছে 26টা। সিভিল সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত? 26। ওকে। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন হয় কোন খাত থেকে? সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি আমরা কোন খাত থেকে? তৈরি পোশাক শিল্প না? সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি কোন খাত থেকে? তৈরি পোশাক শিল্প। সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করি তৈরি পোশাক শিল্প থেকে। ওকে। মুক্তিযুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? আমরা জানি 11টা সেক্টরে মুক্তিযুদ্ধকালীন সময় ভাগ করা হয়েছে। 64টা সাব সেক্টরে ভাগ করা হয়েছিল। 64টা সাব সেক্টরে। 1975 সালের 15ই আগস্ট ভোর রাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান কে ছিলেন? 75-এর ভোর রাত পর্যন্ত মেজর জেনারেল জিয়াউর রহমান, মেজর জেনারেল মঞ্জু, মেজর জেনারেল AKM শফিউল্লাহ, মেজর জেনারেল HM এরশাদ। অ্যান্সার করেন তো, পারবেন আপনারা, চেষ্টা করলে পারবেন। প্রশ্ন নম্বর 4। আপনারা মুক্তিযুদ্ধের সময় 3 নং সেক্টরের যে অধিনায়ক ছিলেন KM শফিউল্লাহ, মেজর জেনারেল KM শফিউল্লাহ তিনি ছিলেন। তিনি আমাদের মুক্তিযুদ্ধের সময় 3 নং সেক্টরের কমান্ডার ছিলেন, মেজর KM শফিউল্লাহ। জিয়াউর রহমান ছিলেন 1 নং সেক্টরের অধিনায়ক। মানে এই কয়টাই প্রশ্ন আসছে। ওই বিসিএস এ বেশি প্রশ্ন বাংলাদেশ অ্যাফেয়ার্স থেকে আসে নাই, খুব অল্প আসছিল। আচ্ছা, এরপরেরটা আসেন। এরপরেরটা হলো 22। 22-এর দিকে যাই। ভারত বাংলাদেশ গঙ্গা নদীর পানি বন্টন চুক্তির মেয়াদ কত বছর? এই যে এটা অনেক বছর ধরে আলোচিত। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 30 বছর। গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদ 30 বছর। 30 বছর, এটাও অনেকবার পরীক্ষায় এসছে, গঙ্গার পানি বন্টন চুক্তি। বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটা? তৈরি পোশাক। 2-এর 2। কুমিল্লার বার্ড, এই যে একটা গ্রামীণ গ্রামীণ ব্যাংক, কুমিল্লার বার্ড, কুমিল্লা মডেল, RDA রোড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এই বিভিন্ন উন্নয়ন যে প্রকল্পের সাথে জড়িত যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠান নিয়ে প্রশ্ন হয়। আমি আগেও বলেছি বাংলা একাডেমি, তারপরে হচ্ছে MBR, তারপরে হচ্ছে আরো যেগুলো আছে এগুলো নিয়ে পরীক্ষায় প্রশ্ন হয়। তাহলে কুমিল্লা বার্ড, এই কুমিল্লা বার্ডের প্রতিষ্ঠাতা কে? বাংলাদেশ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট। বাংলাদেশ এগ্রিকালচারাল রুরাল ডেভেলপমেন্ট। আব্দুল হামিদ খান ভাসানী না, আইয়ুব খান না, MM ফজলুল হক না, আক্তার খান। আক্তার হামিদ খান। আক্তার হামিদ খান, যেটা কুমিল্লার কোটবাড়িতে অবস্থিত, যেটার পূর্ব নাম ছিল কুমিল্লা মডেল। হ্যাঁ, এই কুমিল্লা মডেল থেকে এটা হচ্ছে বার্ড নামে রূপান্তর করা হয়েছে। এটা আমাদের কুমিল্লার যে ক্যাডেট কলেজ আছে, সেই ক্যাডেট কলেজ থেকে কিছুটা দূরে অবস্থিত। ওকে, 3 নাম্বার চলে গেল। এরপরে 4 নাম্বার প্রশ্ন। 6 দফা প্রথম কোথায় উত্থাপন করা হয়? 6 দফা, এই যে 6 দফা আছে, এই 6 দফা পাকিস্তানের লাহোরে 5 এবং 6 ফেব্রুয়ারি উত্থাপন করা হয়েছিল 1966 সালে। এরপরে আবার 23 মার্চ উত্থাপন করা হয়েছিল আনুষ্ঠানিকভাবে। তাহলে 1966 সালে 6 দফা উত্থাপন করা হয় পাকিস্তানের লাহোরে। 5 নম্বর প্রশ্ন আগে পড়েছি আমরা, চিরস্থায়ী বন্দোবস্ত বলেছিলাম, সূর্যাস্ত আইন, চিরস্থায়ী বন্দোবস্ত মনে আছে সূর্যাস্ত আইনের সাথে? তাহলে এই চিরস্থায়ী বন্দোবস্ত করেছিলেন কে? লর্ড কর্নওয়ালিস, চিরস্থায়ী বন্দোবস্ত। এবং সূর্যাস্ত আইনটা কি ছিল? যে জমির খাজনা সূর্য ডুবে যাওয়ার আগেই দিয়ে দিতে হবে, তাই না?
তাহলে লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, এরপরে বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটা? উত্তর, একটু আগে পড়ালাম উত্তর, একটু আগে আমি উত্তর পড়ালাম। তাহলে দেখেন উত্তরের জেলা হলো পঞ্চগড়। উত্তরের জেলা কি? পঞ্চগড়। একটু আগে উত্তরের জেলা পড়ালাম, একটু আগে কি? আচ্ছা, এরপরে সিলেট কোন নদীর তীরে অবস্থিত? আমরা জানি সিলেট হচ্ছে সুরমা নদীর তীরে অবস্থিত, সুরমা। তাহলে সিলেট কোন নদীর তীরে অবস্থিত ভাই? সুরমা নদীর তীরে অবস্থিত, সুরমা। তাহলে 6-এর অ্যান্সার 4, 7-এর অ্যান্সার 2। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় আছে? দেখেন কুমিল্লার ময়নামতি, এই ময়নামতি আছে কুমিল্লাতে। ঢাকাতে আছে জাতীয় জাদুঘর আছে ঢাকাতে। পাহাড়পুরে হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহার আছে। আর এই সোনারগাঁতে আছে বাংলাদেশের লোক ও কারুশিল্প জাদুঘর। এই লোক ও কারুশিল্প জাদুঘর 1975 সালে প্রতিষ্ঠিত হয়, যেটা সোনারগাঁও আছে অর্থাৎ নারায়ণগঞ্জে আছে। সোনারগাঁ আছে কোথায়? নারায়ণগঞ্জে আছে এটা। এবং এইখানেই এই সোনারগাঁয়ে জয়নুল আবেদিনের যে সংগ্রাম, যে চিত্রটা আছে, তিনি যে এঁকেছিলেন সংগ্রাম, স্ট্রাগল, এটার একদম প্রতিকৃতিটা আছে ওখানে, মানে কংক্রিট দিয়ে বানানো। তাহলে নারায়ণগঞ্জ, লোকশিল্প জাদুঘর নারায়ণগঞ্জ। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলে? দেখেন খেয়াল করেন, আমি বলেছি এই যে সিলেট অঞ্চল, এই সিলেট অঞ্চলে একটা উপজাতি বসবাস করে, নাম হলো মণিপুরী। এই মণিপুরী এবং মণিপুরী, খাসিয়া, পাঙ্গন, লাউয়া, এরা বসবাস করে সিলেটে। আর রংপুরে বসবাস করে ওরাও সাঁওতালরা, সাঁওতাল ওরাওরা বসবাস করে। তাহলে এই মণিপুরী নাচ হলো এই সিলেট অঞ্চলের জন্য বিখ্যাত। এখন আপনাকে যদি বলে ঝুমুর নাচ, ঝুমুর, ঝুমুর নাচ, ঝুমুর, ঝুমুর নাচ বা বল নাচ বা দোন নাচ, ঝুমুর, বল, দোন, এগুলো কিন্তু নাচ। এই নাচগুলো কোন জায়গার জন্য বিখ্যাত? তখন কিন্তু আমরা পড়বো যশোর, যশোর অঞ্চলের এই নাচ বিখ্যাত। আবার আপনাকে যদি বলে গম্ভীরা নাচ কোন অঞ্চলের জন্য বিখ্যাত? গম্ভীরা তো গানও আছে, এই গম্ভীরা গানের সাথে যে নাচটা হয় সেটাকে গম্ভীরা নাচ বলা হয়। গম্ভীরা গানের সাথে যে নাচ হয় সেটাকে গম্ভীরা নাচ বলা হয়। তাহলে এই গম্ভীরা নাচ হলো চাঁপাই নবাবগঞ্জ। অপশনে থাকলে দাগাবেন চাঁপাই নবাবগঞ্জ, আর অপশনে না থাকলে আপনি রাজশাহী পাবেন, আপনি রাজশাহী পাবেন। তাহলে এখানে বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেট অঞ্চলের। আচ্ছা, এরপরে আসেন 10, মুক্তিযুদ্ধে বাংলাদেশকে কয়টা সেক্টরে? 11টা সেক্টরে ভাগ করা হয়। ভাগ করলেন কে? ভাগ করলেন কে? ভাগ করলেন কে বলেন তো? ভাগ করার নির্দেশ দিয়েছেন কে? নির্দেশ দিয়েছেন হলো তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ দিয়েছিলেন। এরই প্রেক্ষাপটে এটাকে আতাউল গনি উসমানী 11টা সেক্টরে ভাগ করলেন। এবং সেক্টরগুলো ভাগ শুরু হলো বাংলাদেশের দক্ষিণ দিক থেকে, অর্থাৎ দক্ষিণ সেই পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম থেকে ভাগ শুরু হলো। আমরা মুক্তিযুদ্ধের ক্লাস নিলে এই জায়গাগুলো পড়াবো ইনশাআল্লাহ। বাংলাদেশ কত সালে ইসলামী সংস্থার সদস্যপদ লাভ করে? ওআইসির সদস্যপদ লাভ করে কত সালে? এটা অনেকবার পরীক্ষায় আমরা পেয়েছি, ওআইসির সদস্যপদ। দেখেন অ্যান্সার করেন, 11 নম্বর প্রশ্ন, ওআইসির সদস্যপদ। তাহলে 1974 সালে বাংলাদেশ ওআইসির সদস্যপদ লাভ করে। এবং 1975 সালে বাংলাদেশ ডাব্লিউটিও, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্যপদ লাভ করে। আর বাংলাদেশ সর্বপ্রথম সদস্যপদ লাভ করে 1972 সালে কমনওয়েলথের। কমনওয়েলথের সদস্যপদ লাভ করে 1972 সালে। বাংলাদেশ কতবার স্বস্তি পরিষদের সদস্যপদ পেয়েছিল? দুবার স্বস্তি পরিষদের সদস্যপদ পেয়েছিল বাংলাদেশ, দুবার। আচ্ছা, এই 12 নম্বর কোশ্চেনটা স্কিপ করতে পারেন, এটা এখন আর আসে না। এই প্রশ্ন এখন আর আসে না, এটা অনেক আগের, অনেক পুরনো প্রশ্ন। তারপরে বলে দিলাম একটা, এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হচ্ছে বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য, কবে জাতিসংঘের সদস্যপদ পেয়েছে, কবে ওআইসির পেয়েছে, কবে ডাব্লিউটিও এর পেয়েছে, কবে ইউনেস্কোর পেয়েছে, এই রিলেটেড প্রশ্ন আসে। বাংলাদেশের সংবিধানে কর্ম কমিশন গঠিত হয়েছে, অনেকবার বলেছি সংবিধানের কর্ম কমিশন। দেখেন কতবার রিপিট হয়েছে এই 13 নম্বর প্রশ্ন, কর্ম কমিশন। তাহলে কর্ম কমিশন কবে হয়, মানে কোন অনুচ্ছেদে? 137 নং অনুচ্ছেদের বলে কর্ম কমিশন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেন কোথায়? জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে তিনি বাংলা ভাষায় বক্তৃতা প্রদান করেছিলেন। আমি একটু দ্রুত পড়ে যাচ্ছি, কারণ এইগুলো সবগুলোই আমি আগে একবার ব্যাখ্যা করেছি। মানে এগুলো আগের যত বিসিএস আছে কোনো না কোনো জায়গাতে এসেছে, প্রত্যেকটাই। আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কবে? আমি বলেছিলাম স্বাধীনতার ঘোষণা দিয়েছেন 26শে মার্চ 1971 সালে, স্বাধীনতার ঘোষণা। তাহলে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র কবে জারি হয়েছে? 10 এপ্রিল 1971 সালে ঘোষণাপত্র জারি হয়। 10 এপ্রিল মুজিবনগর সরকার যখন গঠিত হলো
তখন 10 এপ্রিল 1971 সাল বাংলা একাডেমির মূল ভবনের নাম কি? বলেছিলাম বাংলা একাডেমি, রাজুক, এনবিআর, বার্ড, হ্যাঁ, বার্ডেন, এগুলো নিয়ে প্রশ্ন আসে। তাহলে বাংলা একাডেমির মূল ভবনটার পূর্ব নাম হচ্ছে বর্ধমান হাউস। বাংলা একাডেমির বর্ধমান হাউস, বর্ধমান হাউস। আর রোকেয়া হাউসের পূর্ব নাম ছিল চামেলি হাউস। আর আহসান মঞ্জিল, এটা খাজা আহসানুল্লাহর ছেলে খাজা আহসানুল্লাহর নাম অনুসারে নামকরণ করা হয় আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল নবাব আব্দুল গনি নির্মাণ করেছিলেন ঢাকার ইসলামপুরে এই আহসান মঞ্জিল, যেটা বর্তমানে জাদুঘরে রূপান্তর হয়েছে। 16 16 ডান। 17-এর দিকে আসেন, কোশ্চেন নাম্বার 17। কোন আরব দেশ সর্বপ্রথম বাংলাদেশকে আরব দেশ স্বীকৃতি দেয়? ইরাক, মিশর, জর্ডান, কুয়েত। আরব দেশ বাংলাদেশকে তাহলে দেখেন মুক্তিযুদ্ধের সাথে জড়িত বাংলাদেশকে স্বীকৃতি যে দিয়েছে, স্বীকৃতি দান থেকে প্রশ্ন আসে। তাহলে আরব দেশ ইরাক বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি দেয়, আরব দেশ ইরাক। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? 18 সওগাত পত্রিকা নিয়ে একটা প্রশ্ন পাবে জাহাঙ্গীরনগরে বিশেষ করে পরীক্ষা দিলে, আর চট্টগ্রামে পরীক্ষা দিলে এই পত্রিকা নিয়ে একটা প্রশ্ন পাবেন। দেখেন আমি এতবার করে বলছি, তারপরে আপনারা এই টপিকটা পড়বেন না। আমার জানা মতে অনেকেই পড়বেন না, যে ভাইয়া আমার তো ঢাবিতে আসে না এটা, তাহলে আমি কেন পড়বো? ভাইয়া তুমি তো ঢাবিতে পরীক্ষা দিবা, ঢাবির পরেও তো আরো অনেকগুলো জায়গায় পরীক্ষা দিবা না? তুমি দেখবা যে চট্টগ্রামে তুমি পরীক্ষা দিচ্ছ, তুমি রাজশাহীতেও পরীক্ষা দিচ্ছ, তুমি গুচ্ছতেও দিচ্ছ, তুমি জাহাঙ্গীরনগরেও দিচ্ছ, কিন্তু প্যাটার্নটা বুঝে পরীক্ষা দিও। এটা হচ্ছে তোমার কাছে আমার অনুরোধ। প্যাটার্ন না বুঝে পরীক্ষা দিও না। তোমার তোমার কি মনে হয় যে ঢাকা ইউনিভার্সিটির মানে জেনারেল নলেজটা যেমন করে করে রাজশাহীর জেনারেল নলেজটা কি একইভাবে করে? না, একইভাবে না, কিছুটা ব্যতিক্রম। আবার জাহাঙ্গীরনগরের জেনারেল নলেজটা অনেকটা একটু ব্যতিক্রম। সেখানে আবার ইতিহাস ধর্মী আলোচনা আসে, সেখানে আন্তর্জাতিক পার্ট প্রাধান্য পায়, সেখানে প্রত্নতত্ত্ব প্রাধান্য পায়, সেখানে ফিলোসফি দর্শন প্রাধান্য পায়, সেখানে ভূগোল প্রাধান্য পায়। তো এক একটা ইউনিভার্সিটির প্যাটার্নটা এক এক রকম। মানে বিষয়টা হলো যে কি বলে এটাকে, মাহিন ইসলাম সিয়াম ভাইয়া, আমার 1 তারিখ ভার্সিটির ক্লাস শুরু। আপনার ক্লাস রুটিনটা দিলে ভালো হতো। আমাদের প্রতিদিন রাত 9টায় ক্লাস রুটিন, প্রতিদিন রাত 9টায় আমাদের পেইড ব্যাচের ক্লাস, প্রতিদিন রাত 9টায়। খুলনা ইউনিভার্সিটিতে পড়ো তুমি, আর্কিওলজি তো ভালো সাবজেক্ট ভাই। মাহিম মাহিম দিয়ান সিয়াম, খুলনা ইউনিভার্সিটিতে পড়ো আর্কিওলজি। ও কি 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 পড়ো খুলনা ইউনিভার্সিটিতে? বিবিএ ডিসিপ্লিন। আচ্ছা, আর কি যেন কোন সাবজেক্টে যেন পড়ো তুমি খুলনা ইউনিভার্সিটিতে? বোঝা যাচ্ছে না এখানে, দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি তোমাদের যেটা বলতে চাই সেটা হলো ভাই, তুমি যেখানেই পরীক্ষা দাও, মানে হোয়াট এভার, এটা জিএসটি, জাহাঙ্গীরনগর, ঢাবা, দেখো তোমরা অনেকে প্রথমবার যে ভুলগুলো করো সেই ভুলগুলো মানে তোমাদের ফোকাস থাকে, ও আমার অনলি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটি। মানে তুমি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে এমন মোহতে মানে আবদ্ধ হয়ে যাও, এমন মোহতে আবদ্ধ হয়ে যাও যে তুমি অন্য কিছু আর চিন্তাই করতে পারো না। মানে এটা তোমার আছে না কলেজ জীবনে যে মেয়েকে তুমি প্রথম দেখো সেই মেয়েরই সব ভাল লাগে। কলেজ জীবনে যদি যে মেয়েকে তোমার ভালো লাগে, যাকে দেখলে একটু ফর্সা সুন্দর একটা মেয়ে আছে, গোলগাল চেহারা, হাসিটা সুন্দর, কলেজ জীবনে তোমার যাকে দেখে ভালো লেগেছে, ওর নামে যত ছেলেই বদনাম করুক না কেন, তোমার কাছে বলে যে ভাইয়া, তোমাকে বলতেছে যে ওই দোস্ত ওই মেয়ে তো ভালো নয়, ওই মেয়ের একটা ক্যারেক্টারের সমস্যা আছে, দোস্ত ওই মেয়ের হাইটে একটু প্রবলেম আছে, দোস্ত ওর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা ভালো না, তুই অন্যদিকে একটু দেখ। তারপরেও তোমার নজর কিন্তু ওই কলেজের ওই মেয়েটার দিকেই আসে, কারণ তোমার প্রথম জীবনে তাকে ভালো লেগেছে। কিন্তু তুমি অল্টারনেটিভ আর কিছু চিন্তা করতে পারো না, ওই ওর ভেতরেই আবদ্ধ থাকো, অন্য বাইরে আর কিছু দেখো না। এটাই হয়ে যায়, এটাই হয়েছে। সো তোমাদেরও একটা প্যাটার্ন হলো ভাই অনলি ঢাকা ইউনিভার্সিটি। এখন কোনো কারণে তোমার ঢাকা ইউনিভার্সিটি তুমি প্রস্তুতি নিলা, সামহাও ঢাকা ইউনিভার্সিটির রিটেনটা ভালো হলো না, বা ঢাকা ইউনিভার্সিটির মানে হলো না, কি বলে এটাকে, কি বলে, পরীক্ষাটা ভালো হলো না। এখন তুমি যাচ্ছ চট্টগ্রামে পরীক্ষা দিতে, এখন ঢাবিতে বাংলা পড়তে হয়, ইংরেজি পড়তে হয়, জেনারেল নলেজ পড়তে হয়, আর রিটেন থাকে। চট্টগ্রামে কি বাংলা, ইংরেজি, জেনারেল নলেজ এবং আইকিউ বাধ্যতামূলক। এখন তুমি আইকিউতে ওখানে মার্কই থাকে 20, 20-এর মধ্যে 8 পাইতে হয় আইকিউতে। তুমি যদি আইকিউ না পড়ে যাও তুমি ওখানে পারবাই না, ফেল, ডিরেক্ট ফেল, ডিরেক্ট ফেল। তুমি 8 পাইলেও ওখানে আইকিউ মানে চট্টগ্রামে তুমি চান্সই পাবে না।
সহজ কথা, ইটস ইটস ট্রু, এটা খুবই রিয়েলিটি। ও আচ্ছা, বিসিএস দিবা। আমার ক্লাস শুরু হয়েছে, মানে শুরু 1 তারিখ থেকে, মানে তোমার কি বলে এটাকে, 9টায় রাত, পেইড ব্যাচের ক্লাস। মাহিম, তাহলে তুমি যদি চট্টগ্রামের এই আইকিউতে 20-এর মধ্যে 8 পাও, তুমি ওখানে পাশ করতে পারবে না, মানে ওখানে তুমি ভর্তি হইতে পারবে না। একদম ডাকা কথা, লিখে দিতে পারবো আমি 2 কলম, স্টেটমেন্ট দিয়ে দিব যে তুমি 8 পাও, এখানে পাবা না, চান্সই হবে না। এখানে আইকিউর মধ্যে 20-এর মধ্যে তোমাকে কমপক্ষে 15 পাইতে হবে। আর বাংলা ইংরেজি জিকে তো আছে। এখন তুমি ঢাকা ইউনিভার্সিটির জেনারেল নলেজ 30-এর মধ্যে তুমি পাইলা 15, আমি তোমাকে লিখে দিব তুমি 15 পেয়ে ঢাবিতে চান্স পাবা না। তুমি 15 পেয়ে ঢাবিতে চান্স পাবা না, সম্ভব না তোমার পক্ষে। কারণ তোমাকে ঢাবিতে চান্স পেতে হলে স্কোর বেশি করতে হবে। তুমি তুমি পাস করবা, তোমার মেরিট আসবে, তোমার মেরিট আসবে 2000, 1800, 1700। 1700 মেরিটে এবার চান্স হয় না, খুব কম হয়েছে, পারবা না। সো তোমাকে আসলে সর্বোচ্চ মার্কটা ক্যারি করতে হবে। আবার তুমি এখন ভাববা যে ভাই আমি জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিব, তাহলে জাহাঙ্গীরনগরের সিএনএটে পরীক্ষা দিবা, সেখানে সিএনএটের জেনারেল নলেজে মার্ক হচ্ছে 50, জেনারেল নলেজে মার্ক 50, সেখানে আইকিউ আছে। আবার বি ইউনিটে জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলে সেখানে আছে ম্যাথ, ম্যাথ আছে, বাংলা ইংরেজি জিকের পাশাপাশি ম্যাথস আছে। তাহলে এখন কথা হলো যে ইউনিভার্সিটি প্যাটার্নটা বুঝতে হবে, প্যাটার্ন না বুঝে পড়ে গেলে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। সো প্যাটার্নটা বুঝে পড়ো। হ্যাঁ, এমন একটা কোর্সে ভর্তি হও যে কোর্সে সবগুলো মানে জিনিস কাভার হবে, মানে এমন ভাবে পড়ো যেন তোমার জেনারেল নলেজ যার কাছেই পড়ছো, যেভাবেই পড়ছো, সেটা ঢাবি যেন কাভার হয়, রাবি যেন কাভার হয়, চবি যেন কাভার হয়, গুচ্ছ যেন হয়, জাহাঙ্গীরনগর যেন হয়, বিউপি যেন হয়, মেরিটাইম যেন হয়। আবার এমন ভাবে পড়ো বিসিএস এর ব্যাচে যেন বিসিএস এর বেসিক টু পড়ানো হয়, মানে আপসা আপসা পড়ানো না হয়, একদম বেসিক টু অ্যাডভান্স, এইভাবে পড়ো। আমার কথা হয়তো সবাই পছন্দ করে না, কারণ সত্যি কথা বলি এই জন্য সবার পছন্দ না। কারণ তোমার কাছে মনে হবে যে ঢাকা ইউনিভার্সিটি সবকিছু, কিন্তু ঢাকা ইউনিভার্সিটির পরেও অনেকগুলো ভার্সিটি আছে যেগুলো একটা তোমার অপশনস, সেগুলোর সিট কেন তুমি দখল করবা না? এবং সেই সিট দখল তোমরা যেটা করো, শুধু ঢাবির পেছনেই ছোট, আর বাকিগুলোতে পরীক্ষা মানে হেলাই ফেলাই দিয়ে দাও, এই জন্য চান্সটাও হয় না। So, এটা আমার তোমাদের কাছে সাজেশন থাকবে। আর সেকেন্ড টাইম হলে তো খরচ, যেগুলো বললাম। দেখো, 18 নম্বর প্রশ্ন, সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? 18 তো পারবা, 18 তো পারার কথা। সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন মোহাম্মদ নাসির উদ্দিন। সওগাত পত্রিকা, মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেছিলেন। সেই দিন আতাউল গনি উসমানী তিনি অনুপস্থিত ছিলেন, তিনি ছিলেন না। আর ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান তিনি তো মারাই গেলেন মুক্তিযুদ্ধে। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর তিনিও তো শহীদ হয়েছিলেন, তাই না? শহীদ হয়েছে। তাহলে এই দুইজন বীর শ্রেষ্ঠ। আতাউল গনি উসমানী হচ্ছেন বাহিনীর প্রধান ছিলেন, মুক্তি বাহিনীর প্রধান ছিলেন। আর গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার তিনি উপস্থিত ছিলেন। ঢাকা বিভাগের কয়টা জেলা? বর্তমানে 13টা জেলা। 21 নম্বর প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কোন সালে? 1921 সালের 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1921 সালের 1 জুলাই। সতীদাহ প্রথা কত সালে রহিত হয়? 1829 সালে সতীদাহ প্রথা রহিত হয়। এই অ্যান্সার তো সব দেখা যাচ্ছে। ও, এটা অন্য মার্কের অ্যান্সার, এটা তো অন্য কিছু না। দেখো, দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? ছিটমহল নিয়ে, দহগ্রাম ছিটমহল, দেখো দহগ্রাম ছিটমহল কোথায় আছে? এই লালমনিরহাটে আছে। দহগ্রাম ছিটমহল কোথায় আছে? দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল এই লালমনিরহাটে তিস্তা নদীর তীরে, যার আয়তন হচ্ছে 35 বর্গ মাইল। 35 বর্গ মাইল। নীলফামারীতে আমরা জানি ছিটমহল ছিল হচ্ছে 4টা। কুড়িগ্রামের ছিটমহল ছিল কয়টা বলতো? এই যে কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, এই জায়গাগুলোতে ভারতের ছিটমহল বাংলাদেশের ভেতরে ছিল, আমি ক্লাসে পড়িয়েছি ছিটমহলটা সেদিন। সোনালী আঁশের দেশ বলা হয় কাকে? ভারতকে। সোনালী আঁশের দেশ হচ্ছে ভারত। এরপরে এই সোনালী সোনালী আঁশের দেশ হচ্ছে বাংলাদেশ। ভাটির দেশ, নদীমাতৃক দেশ, সোনালী আঁশের দেশকে বাংলাদেশ। ভাটির দেশ, নদীমাতৃক দেশ, সোনালী আঁশের দেশ বাংলাদেশ। হ্যাঁ। আর শ্রীলঙ্কা, দক্ষিণ এশিয়ার একমাত্র বৌদ্ধ রাষ্ট্র হচ্ছে শ্রীলঙ্কা। পাকিস্তানের প্রবেশদ্বার হচ্ছে করাতি। আর আমাদের শত্রু দেশ হচ্ছে ভারত। শত্রু দেশ কি? ভারত। 22 বিসিএস ডান, 21-এ আসো। বিসিএস 22 ডান, 21-এ আসো। সবাই একটু লিখো তো যে আলহামদুলিল্লাহ। দেখো, 22 পর্যন্ত 43টা বিসিএস এর প্রশ্ন আমরা সলভ করেছি।
22 থেকে 43 বিসিএস পর্যন্ত আমরা সলভ করেছি। তোমরা কি একবার খেয়াল করেছো? তোমরা কি একবার খেয়াল করেছো যে ভাইয়া মানে এই যে অল্প 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 করে পড়াতে পড়াতে 22 থেকে 43 পর্যন্ত সলভ করে ফেললো। যারা দেখো নাই পুরো মানে সেশন গুলো দেখো নাই যারা, আমি প্রত্যেকটা ক্লাস 1 ঘন্টা 1.5 ঘন্টা করে নিয়েছিলাম কিন্তু। তাহলে আমার সাথে যদি তুমি বিগত 8টা ক্লাসে 22 থেকে 43 বিসিএস সলভ করো, ব্যাখ্যা করে করে করতে পারো, তাহলে তাহলে তুমি আমার সাথে দীর্ঘ 5 মাস থেকে তুমি সাধারণ জ্ঞান শিখতে পারবে না। এটা তো আসলে মানে এটা তো মানা যায় না। তুমি আমার সাথে দীর্ঘ 5 মাস থাকবা, তুমি তোমার জীবন থেকে আমাকে 5 মাস সময় দিবা। প্রথমে তুমি আমাকে 4 মাস সময় দিবা, এরপরে তুমি আমাকে 1 মাস সময় দিবা, এবং এই 4 মাস 1 মাস সময় আমি তোমার কাছ থেকে 2 ঘন্টা করে নিব, খুব বেশি না, 2 ঘন্টা করে নিব। এই 4 মাস এবং এই 5 মাসের মধ্যে আমি তোমার কাছ থেকে 2 ঘন্টা করে সময় নিব, অনলি 2 ঘন্টা। আমি তোমার 24 ঘন্টার থেকে 2 ঘন্টা সময় নিব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দেখো আমার যে মানে ব্যাচ গুলো আছে, আমার রানিং ব্যাচ গুলো, তোমরা অনেকে জানতে চাও। আমার একটা হলো জবের ব্যাচ। তোমরা যারা তরুণ বিসিএস এর ক্যান্ডিডেট, 47 যাদের টার্গেট, মানে 47ও টার্গেট না, মানে বিসিএস ধরে ধরে তুমি পড়ছো, অর্থাৎ তোমার বেসিক টু অ্যাডভান্স আমি এখানে তোমাকে পড়াবো। অর্থাৎ এই কোর্স করলে তোমার আর সাধারণ জ্ঞানের কোনো কোর্স করা লাগবে না। এখানে এক্সাম হবে, এখানে ক্লাস হবে, এখানে মডেল টেস্ট হবে, সবকিছুই বিসিএস এর এই জবের ব্যাচে হবে। এতে কোনো আপত্তি নাই, এই ব্যাচটাতে পড়লে তোমার জবের কাভার হবে। বা তোমরা কেউ যদি ভার্সিটিতে মাত্র ভর্তি হয়েছো, এই ব্যাচ কোর্স করতে চাও, তারাও পারবা, কোনো সমস্যা নাই। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে পড়ছো বা ফোর্থ ইয়ারে পড়ছো, কমপ্লিট করতে পারবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এরপরে আমার যে অ্যাডমিশনের ব্যাচ আছে, একটা জিনিস মাথায় রাখবা, জবের সাধারণ জ্ঞান আর অ্যাডমিশনের সাধারণ জ্ঞানের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। 90% সিমিলার, 10% একটু এক্সট্রা করতে হয়, 10% একটু এক্সট্রা করতে হয়। অ্যাডমিশনের ব্যাচ দুই টাইপের ব্যাচ, একটা হলো যারা এই বছরে এইচএসসি পাশ করেছো 24 ব্যাচ, তাদের জন্য ঢাবি টার্গেট করে, একই সাথে আবার রাবি, চবি, জাহাঙ্গীরনগর, জিএসটি এবং বিউপি ধরে আমাদের একটা ব্যাচ। আগে ঢাবি টার্গেট, এরপরে বাকিগুলো টার্গেট ব্যাচ। এটাও এখানেও ক্লাস হবে, এখানে অনলাইন ক্লাস, অনলাইন এক্সাম, অনলাইন পিডিএফ যা আছে সবকিছু আমরা এই ব্যাচটাতেও দিব। অর্থাৎ এটাও 5 মাস ব্যাপী একটা কোর্স থাকবে। আবার সেকেন্ড টাইম যারা 23 ব্যাচ বিউপি টার্গেট করছো, জাহাঙ্গীরনগর টার্গেট করছো, জিএসটি টার্গেট করছো, বা রাজশাহী টার্গেট করছো, বা সিইউ টার্গেট করছো, তোমাদের জন্য আমাদের সেকেন্ড টাইমের স্পেশাল ব্যাচ। হ্যাঁ, তো এখানে যে ব্যাচগুলো দেখছো, প্রত্যেকটা ব্যাচে এক একটা মানে এক একটা ক্লাস যেভাবে হয় সেটা হলো যে ডিটেলস আমি পড়াই। ডিটেলস কেমন, মানে তোমার একটা তথ্যের সাথে আরেকটা তথ্য আমি রিলেট করে পড়াই। প্রথমে আমাদের লেকচার হবে, ধরো সাপোজ লেকচার 1 হবে, ঠিক এর পরের দিন এই লেকচার 1-এর প্রশ্ন সলভ ক্লাস হবে। প্রশ্ন সলভ ক্লাস অর্থাৎ আমি তোমাকে লেকচার 1-এ যা পড়ালাম সেটার কি ধরনের প্রশ্ন আসে, কেমন হয়, সেটাও আমরা প্রশ্ন সলভ ক্লাসে ব্যাখ্যা করে পড়াই। আচ্ছা, এই প্রশ্ন সলভ ক্লাসের পরে আমাদের এই লেকচার 1-এর উপরে একটা এক্সাম হয়। এক্সাম অর্থাৎ লেকচার 1-এর এক্সাম। এই লেকচার 1 তাহলে দেখো 3টা পার্টে কমপ্লিট হচ্ছে। প্রথমে লেকচার 1 আমি পড়াচ্ছি, এরপরে লেকচার 1-এর উপর একটা প্রশ্ন সলভ ক্লাস হচ্ছে, এরপরে লেকচার 1-এর উপর একটা এক্সাম হয়, এভাবে কভার হয়। আবার এই লেকচার 1 হবার পরে আমি পিডিএফ দিয়ে দিই, লেকচার 1-এর পিডিএফ দিয়ে দিই। প্রশ্ন সলভ ক্লাসটা হবার পরে প্রশ্ন সলভ ক্লাসের পিডিএফ দিয়ে দিই। এক্সামটা হবার পরে এক্সামের পিডিএফটা দিয়ে দিই। তাহলে আমার ম্যাটেরিয়ালস গুলো তোমার কাছে থাকছে। সো এইভাবে আমাদের এই ব্যাচে প্রায় 100টা ক্লাস হবে, 100টি ক্লাস, মানে শুধু লেকচারই হবে 100। বাংলাদেশ, আন্তর্জাতিক, তারপরে হচ্ছে তোমার কি বলে এটাকে, রিসেন্ট অ্যাফেয়ার্স, বা আরো যা যা বিষয় আছে এই ব্যাচে কভার হবে। তোমরা যদি কেউ ভর্তি হতে চাও এই ব্যাচটাতে, তোমার যদি এইচএসসি 24 ব্যাচ তুমি হও, তাহলে ওই যে নিচের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 017
93635815। তুমি এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলো যে ভাইয়া আমি এইচএসসি 24 ব্যাচ, আমি পড়তে চাই আপনার কাছে। এইচএসসি 23 ব্যাচের হলে ভাই আমি সেকেন্ড টাইমার, আমাকে সেকেন্ড টাইমের ব্যাচে অ্যাড করে দেন। ওকে। এরপরে যদি তুমি জবের ক্যান্ডিডেট হও যে ভাইয়া আমি জব প্রত্যাশী, আমাকে একটু জবের ব্যাচে অ্যাড করে দেন, বা আমি জবের জন্য পড়তে চাই, আমাকে বেসিক থেকে পড়ান, ইনশাল্লাহ আমি বেসিক থেকে তোমাকে যেখানে পড়ানো যায় সেখানেই পড়াবো। ওকে, যাই হোক, আল্লাহ ভরসা। তোমরা যারা আসতে চাও তোমাদেরকে ওয়েলকাম। আমার কোর্সের কি বলে এটাকে, তুমি রিভিউ দেখবা, দেখে 2-4 জন মানুষ রিভিউ দেখবা, দেখবা যে 90% মানুষ যদি ভালো বলে তাহলে তুমি আমার কোর্সে অন্তর্ভুক্ত হবা, না হলে হবা না। তুমি আমার কোর্সে যারা ক্লাস করে রেগুলার, একজনকে কমেন্ট করে জিজ্ঞেস করবা, মেসেজ দিয়ে জিজ্ঞেস করবা যে ভাই অ্যাকচুয়ালি ওনার ক্লাস কেমন হয়, ভালো পড়ায় কিনা, বা পড়া বুঝতে পারে কিনা, বা টাকা মেরে দেয়, মানে টাকা নিয়ে আবার ক্লাস না করায় এমন কিনা, তো জানবা। আমি এতটুকু বলতে পারি, তুমি যে টাকা 1020 টাকা যে কোর্স ফি আছে, তুমি এই 1020 টাকা দিয়ে তোমার মনের মধ্যে আফসোস হবে সব সময় যে ভাইয়া এত পরিশ্রম করে পড়ায়, এত বেশি পড়ায়, আমি মাত্র এত কম টাকা একটা কোর্স কেমনে কিনতে পারি। তোমার মনে হবে ভাইয়াকে ওই 1020 টাকা দেওয়াটা আসলে উচিত হয় নাই, আরো বেশি দেওয়ার দরকার ছিল, এটা তোমার মনে হবে। আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিয়ে বললাম, যারা ক্লাস করতেছে অলরেডি একটা ব্যাচে, তাদেরকে জিজ্ঞেস করো যে ওদের কাছে মনে হবে যে যে একটা ক্লাস করলেই, মানে একটা ক্লাস না, একটা কোর্সের কয়েকটা ক্লাস করার পর মনে হবে যে ওর মাত্র মানে এই টাকাটা ভাইয়ার ডিজার্ভ টাকা না, আরো হয়তো সম্মানীটা বেশি উচিত হওয়া উচিত ছিল। তো যাই হোক, আমি সবার কথা চিন্তা করে সবাই যেন পড়তে পারে, সকল স্তরের, এই জন্য কোর্সে 1020 টাকা করেছি। আমরা 21তম বিসিএস এর প্রশ্ন সলভ করব। 2 নম্বর প্রশ্নের টপিকের নাম হলো সংবিধান। দেখো, তুমি ভার্সিটি বলো আর জবের বলো, যেখানেই পরীক্ষা দাও, পিএসসির সিলেবাসই দেওয়া আছে, সেখানে বলা আছে সংবিধান। পিএসসির সিলেবাসে সংবিধান বলা আছে, তাহলে সংবিধান নিয়ে একটা প্রশ্ন আসবেই। হ্যাঁ, আসবে ইনশাআল্লাহ। তাহলে দেখো, বলছে যে নারী, শিশু বা অনগ্রসর নাগরিকদের অগ্রগতির জন্য বিশেষ বিধান। অর্থাৎ ওই যে নারী কোটা, শিশুদের জন্য বা অনগ্রসর জাতি যারা আছে এদের জন্য কি করা যেতে পারে, এদের জন্য কি করা যেতে পারে, এদের জন্য কি করা যেতে পারে, এটা সংবিধানের কত নং অনুচ্ছেদে বলা আছে। তাহলে সবার জন্য যে সমান অধিকার, সবার জন্য যে সমান অধিকারটা, সেই অধিকার কত নং অনুচ্ছেদে বলা হয়েছে। একটু ব্যতিক্রম করে অ্যান্সারটা, মানে প্রশ্নটা করেছে, নারী পুরুষের সমান অধিকার বললেও আমরা বুঝতাম নারী পুরুষের সমান অধিকার, বলে দিয়েছে অনগ্রসর যাত্রী শিশু। ওকে, সংবিধান যারা পারো না তাদেরকে সংবিধানের ক্লাস আমরা পেইড ব্যাচে নিব, ইনশাল্লাহ ফ্রি ক্লাসেও নিব। আশা করি আমার সংবিধানের ক্লাস করলে তোমার সবকিছু অনেক সহজ লাগবে। প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে রাষ্ট্রপতি, আমি ক্লাসে এই কথাটা বলেছিলাম, দেখো তো মনে করতে পারো কিনা, যে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত একজন মানুষকে নিয়োগ দিতে পারে, অর্থাৎ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই তিনি একজনকে নিয়োগ দিতে পারেন। সে ব্যক্তিটার নাম কি? প্রধানমন্ত্রীর নিয়োগের বাইরে বা প্রধানমন্ত্রীর পরামর্শের বাইরে রাষ্ট্রপতি নিজে নিজে একজনকে নিয়োগ দিতে পারেন, সে ব্যক্তিটার নাম কি? প্রধান বিচারপতিকে তিনি নিয়োগ দিতে পারেন, প্রধান বিচারপতিকে তিনি নিয়োগ দিতে পারেন। সংবিধান নিয়ে মানে কনফিউজড হয়েও না, আমি যদি সুযোগ পাই ফ্রি ক্লাসে সংবিধান পড়াবো ইনশাআল্লাহ, এবং এমন ভাবে পড়াবো যেন সব মনে থাকবে তোমার, আর পেট বেঁচে তো হবে ইনশাআল্লাহ। সংবিধানের প্রথম সংশোধনীর উদ্দেশ্য কি ছিল? জরুরি অবস্থার ঘোষণা, সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা, মহিলাদের জন্য সংসদে আসন সংরক্ষণ, 93,000 যুদ্ধবন্দীদের বিচার। দেখো তো পারো কিনা। সংবিধানের যে প্রথম সংশোধনী হয়েছে, সেই প্রথম সংশোধনীতে বলা হয়েছিল যে এই যে যুদ্ধবন্দী যারা আছে তাদের বিচার কার্য পরিচালনা। 4, 4-এর অ্যান্সার হচ্ছে 4। ঢাকা সর্বপ্রথম রাজধানী হয়, দেখো কত রিপিট প্রশ্ন। ঢাকা প্রথম রাজধানী হয়েছে 1610 সালে, রিপিট প্রশ্ন। ওকে, এরপরে যমুনা বঙ্গবন্ধু, মানে যেটা আমরা আগে যমুনা নদীর উপরে যে সেতুটা হয়েছে, যেটা আমরা বঙ্গবন্ধু সেতু বলি, এটার পিলারের সংখ্যা আসছে, কারণ এটা ওই বছরেই আসছে যে বছরে যমুনা সেতু হয়তো হয়েছিল। কাজে আমরা এটা স্কিপ করছি, এটা আসবে না। আর এই যমুনা সেতুর পিলার কয়টা, এটা আসবে না। পদ্মা সেতুর পিলার কয়টা, স্প্যান কয়টা, চলে আসছে। আগামীতে হয়তো পদ্মা সেতু নিয়েও প্রশ্ন নাও হতে পারে, সম্ভাবনা কম। 7 নম্বর প্রশ্ন, এটাও রিপিট প্রশ্ন, দেখো আমরা আগে আলোচনা করেছি।
যে সংসদের অধিবেশনের জন্য, কোরামের জন্য, একটা সম্মেলনের জন্য মোট 60 জন ব্যক্তি উপস্থিত থাকা বাধ্যতামূলক সংসদের কোরামের জন্য। 7। 8 নাম্বার, সংসদ ভবন এলাকা কত একর জমির উপর নির্মিত? দেখো, আমাদের যে সংসদ ভবনটা আছে, এই সংসদ ভবনের যে স্থপতি তার নাম হচ্ছে লুই আই কান। লুই আই কান, তিনি এস্তোনীয় নাগরিক, অর্থাৎ এস্তোনীয় বংশোদ্ভূত। তিনি এস্তোনিয়া তার জন্ম, এস্তোনিয়াতে তার জন্ম, তিনি এস্তোনিয়াতে জন্মগ্রহণ করেছেন, কিন্তু তিনি মার্কিন নাগরিক ছিলেন। এই লুই আইকান, তিনি জাতীয় সংসদ ভবনের স্থপতি। আচ্ছা, এই সংসদ ভবনটা 9 তলা বিশিষ্ট। এই সংসদ ভবনটা হচ্ছে 9 তলা বিশিষ্ট একটা ভবন, যেটা 215 একর জমির উপরে। কত একর? 215 একর জমির উপরে এটা অবস্থিত। এটা কোথায় আছে? এটা আছে শেরে বাংলা নগরে। শেরে বাংলা নগর 215 একর জমির উপরে শেরে বাংলা নগরে এটা অবস্থিত আছে। এটা এক কক্ষ বিশিষ্ট ন্যাশনাল পার্লামেন্ট, যেটা আমার। তাহলে জাতীয় সংসদ ভবন 215 একর জমির উপরে, অ্যান্সার বি। 9 নম্বর প্রশ্ন দেখো, এই যে ব্যাখ্যা করলাম, তুমি পারবা এবার। সংসদ ভবনের স্থপতিকে মাত্রই ব্যাখ্যা করলাম, লুই আইকান। দেখছো, ব্যাখ্যা থেকে প্রশ্ন পারবা। আবার নভেরা আহমেদ, এই নভেরা আহমেদকে শাহবাজ বাংলাদেশ, মানে নভেরা আহমেদ একটা ভাস্কর্য, মানে ভাস্কর, তিনি একজন। এফআর খান ভাস্কর, মাও শিশু বানিয়েছিলেন নভেরা আহমেদ। তত্ত্বাবধায়ক সরকারের আইনটি জাতীয় সংসদে কবে পাশ হয়েছে? তত্ত্বাবধায়ক সরকার জাতীয় সংসদে কবে পাশ হয়েছে? প্রশ্ন নাম্বার 10। পারার কথা, তোমরা তত্ত্বাবধায়ক সরকার এখন দেখছো আলোচিত হচ্ছে, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার সেই 1996 সালে এই সরকারটা পাশ হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার। ভারতের সঙ্গে বাংলাদেশের পানি চুক্তি কোথায় হয়েছিল? এই যে পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি, গঙ্গার যে পানি বন্টন চুক্তি হয়েছে, এটা ভারতের নয়াদিল্লিতে হয়েছে। কোথায়? ভারতের নয়াদিল্লিতে, যেটার মেয়াদ হচ্ছে 30 বছর। 2026 সালে যেটার এই গঙ্গার পানি বন্টন চুক্তির মেয়াদটা শেষ হয়ে যাবে। পদ্মা ও যমুনা নদী কোথায় মিলিত হয়েছে? টপিকের নাম হচ্ছে নদ নদী। নদ নদী, টপিকের নাম কি? নদ নদী। তাহলে দেখো, পদ্মা ও যমুনা নদী মিলিত হয়েছে কোথায়? চাঁদপুরে, গোয়ালন্দ, সিরাজগঞ্জ, ভোলা। 12 পদ্মা ও যমুনা, যমুনা, পদ্মা এবং যমুনা। এই যে গোয়ালন্দ, কোথায়? গোয়ালন্দ, রাজবাড়ী গোয়ালন্দ আছে না, রাজবাড়ী গোয়ালন্দ, এই রাজবাড়ী গোয়ালন্দের কাছে এরা মিলিত হয়েছে। আচ্ছা, বাংলাদেশের প্রথম গ্যাস উত্তোলন শুরু হয়, টপিকের নাম হলো বাংলাদেশের সম্পদ, খনিজ সম্পদ। সেই খনিজ সম্পদের গ্যাস থেকে আসছে। প্রথম গ্যাস আমরা আবিষ্কার করি 1955 সালে। সিলেটের হরিপুরে প্রথম গ্যাস আমরা পাই। এরপরে 1957 সাল থেকে আমরা এই গ্যাসটা উত্তোলন শুরু করি, সিলেটের হরিপুর থেকে প্রথম গ্যাস ক্ষেত্র, সিলেটের হরিপুর। বাংলাদেশের ফরাজি আন্দোলনের প্রবক্তাকে দেখো, একটু আগেও আমরা এই ফরাজি আন্দোলন পড়েছিলাম, আবারও আসো। ফরাজি আন্দোলনের প্রবক্তা হচ্ছে হাজী শরীয়তুল্লাহ, তার ছেলে ছিল দুদু মিয়া, যে কিনা এই আন্দোলন, এটা ধর্মীয় আন্দোলন ছিল, সংস্কারমূলক আন্দোলন ছিল, যেটাকে রাজনৈতিক আন্দোলনের রূপ দিয়েছিল। আচ্ছা, তিতুমির, তিনি বাঁশের কেল্লা করেছিলেন, তিতুমিরের বাঁশের কেল্লা। এরপরে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু গড় আয়ু, এটা সাম্প্রতিক প্রশ্ন, এটা সাম্প্রতিক রিলেটেড প্রশ্ন, কাজেই আমরা সাম্প্রতিকটা স্কিপ করছি। অর্থাৎ সাম্প্রতিকের এই গড় আয়ু রিলেটেড প্রশ্ন তোমাদের যখন যে বিসিএস দিবা বা যে অ্যাডমিশনে দিবা, সেখানে আসতে পারে। ঐতিহাসিক 21 দফার প্রথম দফাটা কি ছিল? 1954 সালে যে যুক্তফ্রন্ট নির্বাচন ছিল, সেখানে যে 21 দফা হয়েছিল, সেই 21 দফার প্রথম দফাটা ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষাটা করার। এটাও রিপিট প্রশ্ন, আমরা আগে একবার এটা পড়েছি, এই আমার এই ক্লাসে, সলভ ক্লাসে পড়েছি। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জিত হয় কোন খাত থেকে? তৈরি পোশাক শিল্প। এটাও রিপিট, দেখো রিপিট প্রশ্ন এটা। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, এটাও রিপিট প্রশ্ন। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি হয়েছিল ওই যে জ্যোতিরিন্দ্র বধিপীয় লারমা, যা সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তি করেছিলেন 1997 সালের ডিসেম্বর মাসের 2 তারিখ। ডিসেম্বর মাসের 2 তারিখ 1997। 18 নম্বর প্রশ্ন, 18 প্রশ্ন 18, ডিসেম্বর মাসের 2 তারিখ। 18 ক না, 12 নভেম্বর, না ডিসেম্বরের 1900 শান্তি চুক্তি সম্পাদিত হয়েছিল, 12 ডিসেম্বর 1997 সালে। এই কি বলে, এই 2 ডিসেম্বর 1997 সালে, 2 ডিসেম্বর 1997।
হে আস্তে, দেখে দেখে পড়তে হবে। প্রশ্ন নাম্বার 18, 18 নম্বর বলছি। 2 ডিসেম্বর 1997 সালে। এরপরে আসে, বর্তমানে বাংলাদেশের সর্ববৃহৎ সাহায্য দানকারী দেশ কোনটা? জাপান। সবচেয়ে বেশি সাহায্য দেয় হচ্ছে জাপান। এই জাপানের একটা সংস্থা আছে, নাম হলো জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি। জাইকা, JICA, জাপান ইন্টারন্যাশনাল কর্পোরেশন এজেন্সি, জাপান দেয় সবচেয়ে বেশি। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহণ করেছিল? খুব সম্ভবত 1988 সালে অলিম্পিক গেমসে অংশগ্রহণ করেছিল লস এঞ্জেলসে। লস এঞ্জেলসের অলিম্পিক গেমসে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ করে। লস এঞ্জেলস। 20, ডান। ডান 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 ডান। আমরা এবার 20-তে চলে আসলাম। 20 BCS। মানুষ সংখ্যা কমে যায়, আমি ক্লাস নিলে মানুষ সংখ্যা কমে যায়। খুব সম্ভবত খারাপ পড়াই। 1984 সালে ভাইয়া, আচ্ছা 1984 সালে প্রথম অলিম্পিক হয়েছিল, তাহলে 1984 সালে। মাঝে মাঝে আমার একটু কনফিউশন হয়। দেখো, আমি ক্লাস নিলে মানুষ সংখ্যা কমে যায়, কারণ ক্লাসের কি বলে, সাউন্ড কোয়ালিটি ভালো না। ক্লাসের এটাকে কি বলে, এটাকে ভিডিও কোয়ালিটি ভালো না। ক্লাসে ইনফরমেশন কোয়ালিটিটা ভালো না। টিচার অশুদ্ধ ভাষায় কথা বলে, মানে আমি অশুদ্ধ ভাষায় কথা বলি, এই জন্য স্টুডেন্ট থাকে না, এবার এই জন্য স্টুডেন্ট ক্লাস করে না। এখন আমি চেষ্টা করছি যে ক্লাসের ভিডিওটা যেন খুব সুন্দর করে করা যায়, সাউন্ড কোয়ালিটিটা যেন ভালো করে করা যায়, এবং আরো শুদ্ধ করে যেন কথা বলা যায়, এটা চেষ্টা করছি। তাহলে হয়তো স্টুডেন্ট সংখ্যা বাড়বে। কারণ এর থেকে বেটার কোয়ালিটির ক্লাস, এর থেকে বেটার সাউন্ড কোয়ালিটি, এর থেকে বেটার আর দেয়া যায় না। এরপরেও যদি স্টুডেন্ট ক্লাস না করে, তাহলে ওটা তার ব্যর্থতা, ওটা তার ব্যর্থতা, ওটা তার তার ল্যাকিংস। বুঝাইতে পারলাম? অথবা তার কাছে মনে হচ্ছে জেনারেল নলেজ এটা তার কাছে উপযুক্ত না পড়ার জন্য, ভাবে জেনারেল নলেজ ছাড়া ঢাবিতে চান্স পেয়ে যাব, অথবা জেনারেল নলেজ ছাড়া BCS এ প্রিলি পাস হয়ে যাবে, বা অন্য কোনো জবের পাস হয়ে যাবে। এটা ভাবতে পারে, এটা ছোট্ট প্রক্রিয়া, তাই না? বলেন, আপনাদের কারো কোনো সমস্যা আছে বুঝতে? কোথাও কোনো প্রবলেম আছে? ওই যে যারা ভাবে জেনারেল নলেজ ছাড়া পাশ করে ফেলবো, জেনারেল নলেজ একা একা বসে বসে পড়লে হয়ে যাবে, তারা আসলে সব মানে দুঃস্বপ্ন দেখছে। হ্যাঁ, তাদের দুঃস্বপ্ন, তাদের ঘুম, তারা ঘুমিয়ে আছে। যারা চিন্তা করছে যে জেনারেল নলেজ বাসায় একা একা পড়ে ফেলবো, খেয়াল করেন, খেয়াল করো, যারা ভাবে যে জেনারেল নলেজ ছাড়া ঢাবিতে চান্স পাবো, জেনারেল নলেজ ছাড়া রাজশাহীতে চান্স পাবো, জেনারেল নলেজ ছাড়া BCS পাশ করে ফেলবো, জেনারেল নলেজ ছাড়া জাহাঙ্গীরনগরে মানে পাশ করব, ইংলিশ ভার্সন জেনারেল নলেজ প্র্যাকটিস না করে বিউপিতে পাশ করে ফেলবো, তারা স্বপ্ন দেখে, তারা এখনো সুখের ঘুম ঘুমাচ্ছে, তারা এখনো সুখের ঘুম ঘুমায়। বলি, জেনারেল নলেজ চর্চার বিষয়, মুখস্থ সবকিছু নয়। জেনারেল নলেজ পড়তে হয় লিঙ্ক করে, ধরে একসাথে, এখান থেকে টান দিয়ে আরেক জায়গায় টান দিয়ে মিলিয়ে পড়ে নিতে হয়। হ্যাঁ, তো আমি আবারও বলি, তোমরা যারা বা পরবর্তীতে কেউ যদি দেখো এই ভিডিও বা কোনো কারণে তোমার চোখে পড়ে, এটাই বলবো যে তুমি জেনারেল নলেজ ছাড়া কোনো ভালো জায়গায় স্কোর করতে পারবা না। কারণ তুমি এত বছর ধরে ইংরেজি পড়ছো, এরপরে তোমার ইংরেজিতে একটা গ্যাপ কাভার হয় না। এত বছর ধরে বাংলা পড়ছো, এরপরে বাংলার তোমার গ্যাপ কাভার হয় না। তাহলে জেনারেল নলেজ তো তুমি এত বছর ধরে পড়োই নাই। সেই জেনারেল নলেজ 3টা মাস পড়বা বা 4টা মাস পড়বা, তাহলে তুমি কিভাবে চিন্তা করো যে জেনারেল নলেজ 3-4 মাসের মধ্যে তুমি বাসায় একা একা বসে পড়ে শেষ করে পরীক্ষার হলে ভালো স্কোর করতে পারবা? এটা একটু টাফ। পারে না যে তা না, একটু টাফ, একটু না, অনেকটাই টাফ। কি পড়তে হবে কি পড়তে হবে না, এটা বুঝতে বুঝতেই তোমার 2 সপ্তাহ চলে যাবে, 14 দিন।
এক মাসে 4টা সপ্তাহ, 2টা সপ্তাহ বুঝতে বুঝতেই চলে যাবে। ক্লাসে নোট করতে করতেই, টপিক আইডেন্টিফাই করতে করতে নিজে নিজেই দেখবা 2 সপ্তাহ শেষ, ফুরুত করে চলে যাবে। তো যাই হোক তোমরা জানো যে আমরা আবার 7:30টায় ক্লাস নিব, সন্ধ্যা 7:30টায় আবার ক্লাস নিব আমরা ইনশাআল্লাহ। আমি একটু বলে দেই, আমাদের বিসিএস ধারাবাহিক পর্ব চলবে, আমরা 20 থেকে এরপরে আগাইতে থাকবো, আমরা 20 থেকে আগাতে থাকবো। আমরা আবার সন্ধ্যা 7টায় ক্লাসে আসবো। তার আগে কিছু নোটিশ, 7:30 আমরা ক্লাস শুরু করবো। তোমার যত বন্ধু আছে সবাইকে নিজ দায়িত্বে মেনশন করে দিও যে 7:30 ভাইয়া ক্লাস নেবেন আবার। আর হলো যে তোমরা যারা আমাদের জিকে পেইড ব্যাচে ভর্তি হবা, তোমরা যে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে নক দিয়ে রাখতে পারো ইনশাআল্লাহ। আর আমাদের ক্লাসগুলো ফেসবুক এর পাশাপাশি আমরা ইউটিউব গুলোতে আপলোড করছি ইনশাআল্লাহ। আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো অর্ণব স্যার। তোমরা এই অর্ণব স্যার নামে ইউটিউব চ্যানেল পাবা, এই একই নামে হচ্ছে ফেসবুক চ্যানেল পাবা, ফেসবুক পেজ পাবা ইনশাআল্লাহ। আমরা ভিডিও আপলোড করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।